আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ব্রাজিল অলরেডি 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। তবে বিশ্বকাপে কোয়ালিফাই করলেও এখনো পর্যন্ত তাদের দুইটা ম্যাচ বাকি আছে। এখন তারা বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দুইটা ম্যাচ খেলতে নামবে, যেই দুইটা ম্যাচ হবে সেপ্টেম্বরের 5 তারিখ এবং 10 তারিখ। ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিলের স্কোয়াড কেমন হইতে পারে এটা নিয়ে কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম, যেখানে আমি ডিফেন্স লাইন এবং মিডফিল্ডে নিয়ে কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের ফরওয়ার্ড লাইন নিয়ে কথা বলবো। আসলে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা আসি নেইমার জুনিয়রের দিকে। দেখুন, নেইমার জুনিয়রকে আপনারা অনেকে ফরওয়ার্ড হিসেবে ধরেন, বাট নেইমার জুনিয়র একজন পিওর অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা প্লে মেকার হিসেবে খেলে। সো সেই জন্য নেইমার জুনিয়রকে গত ভিডিওতে আমরা একজন মিডফিল্ডারের ক্যাটাগরিতে ধরে নিয়েছিলাম, যার কারণে নেইমার জুনিয়রকে ছাড়াই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন কেমন হইতে পারে। তো প্রথমত আমরা যদি ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের কথা বলি, তাহলে আমাদেরকে এই জিনিসটা আগে বলতে হবে যে প্রিভিয়াস যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডে কোন কোন প্লেয়ার গুলা ছিল। প্রিভিয়াস স্কোয়াডে আমরা দেখছি যে ব্রাজিলের ছয়টা ফরওয়ার্ড ছিল, যেখানে 3জন রাইট উইঙ্গার, 2জন লেফট উইঙ্গার এবং একটা মাত্র সেন্টার ফরওয়ার্ড আমরা দেখছি। এখন একটা মাত্র সেন্টার ফরওয়ার্ড দেখার রিজনটা কি? দেখুন, ব্রাজিল গত প্রিভিয়াস যে স্কোয়াডটা ঘোষণা করেছিল ওইখানে এমন কিছু প্লেয়ার ছিল যারা সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, আবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। আমরা কিন্তু ওইখানে দেখছি যে মাত্র একজন সেন্টার ফরওয়ার্ড নেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে রিচার্লিসন, এবং মাতিয়াস কুনা নামক একটা প্লেয়ারকে নেওয়া হয়েছে, যাকে মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে নেওয়া হয়েছিল। বাট পরবর্তীতে আমরা দেখছি যে তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে। সো সেই অনুযায়ী আমরা এখন এই কথাটা বলতে পারি যে এবারের মৌসুমে, অর্থাৎ এবারের যে স্কোয়াডটা রয়েছে, এবারের স্কোয়াডেও কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করবে কার্লো আনচেলত্তি, যেখানে আমরা হয়তো বা রাইট উইঙ্গার হিসেবে একাধিক প্লেয়ার দেখবো, 2জন 3জন প্লেয়ারও দেখতে পারবো। লেফট উইঙ্গার হিসেবেও আমরা বেশ 2 থেকে 3জন প্লেয়ার দেখতে পারবো। টোটালি আমরা ফরওয়ার্ড লাইনে সম্ভবত 6জন প্লেয়ারকে দেখবো। তো আজকের এই ভিডিওতে ওই 6টা প্লেয়ারকে নিয়ে কথা বলবো। প্রথমত আমরা যদি রাইট উইং এর কথা বলি, তাহলে এই জায়গায় অবশ্যই রাইট উইং এ রাফিনা থাকবে। এস্তেবা উইলিয়ামকে আমরা গত ফিফা উইন্ডোতে দেখছি, সে এবার মৌসুমে যা করছে, ফিফা ক্লাব বিশ্বকাপে যা করছে, সেই অনুযায়ী তাকে বাদ দেওয়ার কোনো চান্স নেই। তিনি বর্তমানে চেলসিতে অলরেডি সম্ভবত চলে গেছেন। সো এই প্লেয়ারটাকে আবারও ব্রাজিল জাতীয় দলে ডাকতেছে, তাতে কোনো সন্দেহ নেই। আর রাফিনার কথা তো বললাম, যে পরিমাণ ফর্মে আছে, তাকে বাদ দেওয়ার কোনো চান্সই নাই। মানে ওকে অটোমেটিক চয়েস হিসেবে এবারের ফিফা উইন্ডোতে নিতেই হবে। সো আমরা কয়টা প্লেয়ার পেলাম? রাফিনহা, এস্তেবা, উইলিয়াম। এখন গত ফিফা উইন্ডোতে আমরা কিন্তু এইখানে দেখেছি যে অ্যান্টনির মতো একজন ফুটবলার ছিল, যাকে 1 মিনিটও মাঠে নামাই নাই, বাট স্কোয়াডে রেখেছিলেন। সো এখন তাকে দলে নেওয়া হবে কিনা? দেখুন, গত ফিফা উইন্ডোতে তাকে যেটার ভিত্তিতে নেওয়া হয়েছিল সেটা ছিল পারফরমেন্স। সো পারফরমেন্সের উপরে যদি আপনি ভিত্তি করেন, তাহলে এখনো পর্যন্ত অ্যান্টনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতে পারে। বাট এখন অ্যান্টনির কথাটা কেন বলছি? দেখুন, অ্যান্টনি যে গত ফিফা উইন্ডোটা খেলেছে, ওই ফিফা উইন্ডো খেলার পরে তার ক্লাবের হয়ে তেমন একটা খেলার সুযোগ পায় নাই, কারণ ফিফা ক্লাব বিশ্বকাপেও তার দল ছিল না। সো তিনি যেই মুহূর্তে ক্লাবের হয়ে ম্যাচগুলো শেষ করেছেন, তার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত তিনি কোনো মাঠে নামতে পারে নাই। তিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে আছে, আর ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভবত তাকে বিক্রি করে দিবে কিংবা লোনে কোনো একটা টিমের কাছে দিয়ে দিবে। এই অবস্থাতে আমরা যেই এখন বর্তমানে সিনারিটা দেখতে পারবো, সেটা হচ্ছে তিনি যদি পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অন্য কোনো ক্লাবে যায়ও, তার কিন্তু খেলার তেমন একটা সুযোগ থাকবে না, কারণ সিজনটা শুরু হইতে এখনো কিন্তু অনেকটা সময় বাকি আছে। আর ব্রাজিল তো আগস্টের 15 থেকে 21 তারিখের মধ্যে তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিবে। আর ইউরোপের যে লিগ গুলা রয়েছে, ওরা তো আগামী মাসের 15 তারিখ, কারো 16 তারিখ, কারো 21 তারিখ কিন্তু শুরু হতে যাবে। সো সেই অনুযায়ী এখন তিনি মাঠে নেমে পারফর্ম করতে পারবেন না, যার কারণে তাকে প্রিভিয়াস পারফরমেন্সের অনুযায়ী আবারও ব্রাজিল জাতীয় দলে হয়তো বা ডাকতে পারে। সো এই জায়গায় আরো একটা প্লেয়ারের কথা বলতে চাই, সেটা হচ্ছে রদ্রিগো। দেখুন, অনেকে আপনারা মনে করতেছেন যে রদ্রিগো ব্রাজিল জাতীয় দলে এবার ডাক পাবে। গত ফিফা উইন্ডোতে কিন্তু ডাক পায়নি, আপনারা মনে করতেছেন যে ডাক পাবে, বাট আমার কাছে মনে হয় না যে এবার স্কোয়াডটা ঘোষণা করা হবে সেই স্কোয়াডে তিনি থাকবেন না। কারণ গত অনেকগুলা ম্যাচ তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারে না। কার্লো আনচেলত্তির অধীনেও আমরা দেখছি যে শেষের দিকে এসে তিনি রিয়াল মাদ্রিদের কোনো প্ল্যানে ছিলেন না। পরবর্তীতে জাবি আলোনসোর অধীনে মাত্র 2টা ম্যাচ খেলেছে, যেখানে তিনি পর্যাপ্ত পরিমাণ গেম টাইমিং পায় নাই। লাস্ট অনেকগুলা ম্যাচে তো মাঠেই নামাই নাই। সো সেই অনুযায়ী এখন তিনি যেহেতু
লাস্ট অনেকগুলা ম্যাচে 8 থেকে 10টা ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারে নাই, কিংবা যেই ম্যাচগুলাতে একটু একটু খেলতে পেরেছে ওই ম্যাচগুলাতে যেহেতু পারফর্ম করতে পারে নাই, সেই অনুযায়ী কার্লো আনচেলত্তি তাকে ব্রাজিল জাতীয় দলে রাখবে না, রাইট উইঙ্গার হিসেবে রাখবে না। এবার আমরা আসি লেফট উইঙ্গারের দিকে। দেখুন লেফট উইঙ্গারে ভিনিসিয়াস জুনিয়র গত ফিফা উইন্ডোতে ছিল, তিনি থাকতেছে তাতে কোনো সন্দেহ নেই। তার সাবস্টিটিউট হিসেবে ছিল মার্টিনেলি। সো ওই কথাটাই বলবো, মার্টিনেলির ব্যাপারে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তিনিও বেশ ভালো ফর্মে আছে। ওই ক্লাবের হয়ে যেহেতু এখন বিরতি চলতেছে, ক্লাবের হয়ে তিনি তার যে ক্লাসটা সেই ক্লাসটা বিরতির কারণে দেখাইতে পারে না, যার কারণে আমরা এখন বলতে পারি যে এই পজিশনেও মার্টিনেলি আবারও টিকে যাবে। আর বাকি থাকে কয়টা জায়গা? একটা জায়গায় আমরা কিন্তু অলরেডি টোটালি 5টা প্লেয়ার পেয়ে গেছি, আর মাত্র একটা প্লেয়ার এখন বাকি আছে সেন্টার ফরওয়ার্ড। দেখুন সেন্টার ফরওয়ার্ডে গত ফিফা উইন্ডোতে আমরা দেখছি যে রিচার্লিসনকে ডাকা হয়েছিল, বাট তিনি কিছু করতে পারে নাই। তার যেই মানে তিনি যেই মাপের ফুটবলার সেই মাপ অনুযায়ী তিনি পারফর্ম করতে পারে নাই, যার কারণে আমার কাছে মনে হয় যে এবারে ফিফা উইন্ডোতে রিচার্লিসনকে এই জায়গায় ডাকা হবে না, এই জায়গায় ডাকা হতে পারে জোয়াও পেদ্রোকে। জোয়াও পেদ্রো আপনারা অবশ্যই সবাই জানেন যে চেলসিতে যোগ দিয়ে মাত্র 3 ম্যাচে 3 গোল করে ফেলেছে, যেখানে ফাইনালে ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির এগেইনস্টে ফাইনালে গোল করেছে, এবং সেমিফাইনালে তার স্বদেশী ক্লাব, তার সাবেক ক্লাব ফ্লুমিনেন্সের এগেইনস্টে জোড়া গোল করেছিলেন। সো ব্রাইটনে থাকতে ভালো খেলেছেন, এখন তিনি চেলসিতে এসেও দারুণ খেলেছেন। সো সেই অনুযায়ী এখন জোয়াও পেদ্রো এই পজিশনটাতে নাম্বার 9 এর পজিশনটাতে ডাক পাইতে পারে রিচার্লিসনের পরিবর্তে আর কি। আর এই জায়গাটাতে যদি তাকে ডাকা হয় তাহলে আদার্স অন্য কোন প্লেয়ার ডাকার আপাতত সুযোগ দেখতেছি না, কারণ অলরেডি কিন্তু 6টা প্লেয়ার হয়ে গেছে। রাফিনহা, অ্যান্টনি, এস্তেবা উইলিয়াম, জোয়াও পেদ্রো, ভিনিসিয়াস জুনিয়র এবং মার্টিনেলি, এই 6টা প্লেয়ার কিন্তু হয়ে যায়। কারণ আমরা গত ফিফা উইন্ডোতে দেখছি 6টা প্লেয়ারের বেশি তিনি রাখেন নাই, সেই অনুযায়ী এখন ব্রাজিলের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডে এই 6টা প্লেয়ারই ফরওয়ার্ড লাইনে ডাক পাবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারা অনেকেই হয়তো বা আরো কিছু প্লেয়ারের নাম বলতে পারবেন যারা ব্রাজিল জাতীয় দলে হয়তো বা ডাক পাইতে পারে। আপনারা অনেকে মার্কোস লিওনার্দোর কথা বলতে পারেন, বাট মার্কোস লিওনার্দোর ব্যাপারে আমি অনেকগুলা কথাবার্তা বলেছি, সেই অনুযায়ী আগে অনেকগুলা যেহেতু কথাবার্তা বলেছি কেন তাকে ব্রাজিল জাতীয় দলে রাখবে কেন রাখবে না সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আগে কথা বলেছি, তাই আজকের এই ভিডিওতে তেমন কোনো কথাবার্তা বললাম না। আর সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনাদেরকে যে প্লেয়ার গুলার নাম বললাম সেই প্লেয়ার গুলার মধ্যে 6টা প্লেয়ারের মধ্যে অন্তত 5টা প্লেয়ার তো থাকবে আগামী স্কোয়াডে। এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।